তৃতীয়বারের মতো আবারও সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আরিয়ান খান রাবির বিপুল ভোটে জয়লাভ করেছেন। খবরটা বাতাসের ন্যায় চারদিকে ছড়িয়ে যায়। রাবিরের অফিসের বাইরে জনগণের ভিড় জমে যায়। সবাই যেন বেশ খুশি তাদের যোগ্য নেতাকে আবার বিজয়ী হতে দেখে। রাবিরও খুশি ভীষণ। জনগণের সামনে দাঁড়িয়ে সবার সাথে খুশি বিনিময় করে। সাদরাজও আছে, সে অনেক মিষ্টি এনে নিয়ে আসে, বন্ধুকে মিষ্টি খাইয়ে দেয়। ওইদিকে টিভিতে খবর দেখে মেহুল আর তার শাশুড়িও বাড়িতে বসে উচ্ছ্বাস করছেন। মেহুল কল দিয়ে তার মা বাবাকে জানায়। এই খবর শুনে সবাই খুব খুশি হয়। দেখতে দেখতে রোজা শেষের দিকে, আর মাত্র 5টা রোজা বাকি। তারপর খুশি ঈদ। যদিও এর মাঝে রোজা চলে যাওয়ায় মনের মাঝে একটা আক্ষেপও থাকে। প্রতিবারই ভেবে কষ্ট হয় পরের বছরের রোজা আদৌ পাবো কিনা। আর প্রতি বছরই রোজার শেষে মিহুলের এমন একটা আক্ষেপ হতো, এবারও হচ্ছে। তবে আজ সকাল থেকেই মনটা ভীষণ রকম খারাপ তার। রোজা চলে যাচ্ছে বলে না, শুধু আরও একটা বিশেষ কারণ আছে। এই মন খারাপের সূচনা সময়ই সে কেঁদেও ফেলেছিল। কেন এমন হলো ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নেয় যে ডাক্তার দেখাবে, তাও আবার রাবিরকে না জানিয়ে। রিতাকে বিকেলে কল দেয় সে, বলে, রিতা, তুই রেডি হয়ে থাক, আমি আসছি, তোকে নিয়ে ডক্টরের কাছে যাব। রিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন এখন হঠাৎ ডাক্তারের কাছে কেন যাবি? তোর চেক আপের জন্য। এই সময় বেশি বেশি ডক্টরের ফলো আপে থাকতে হয়। এত কথা না বলে এখন রেডি হয়ে থাক, আমি আসছি। রিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিহুল কল কাটে। বাসায় রিতার সাথে দেখা করতে যাচ্ছে বলে সে তৈরি হয়ে বেরিয়ে যায়। রিতা সাদরাজকে কল দিয়ে জানিয়ে রাখে সে যে মিহুলের সাথে ডাক্তারের কাছে যাচ্ছে, নয়তো পরে লোকটা আবার অযথা টেনশন করত। হসপিটালে পৌঁছে রিতা বলল, আমাদের তো সিরিয়াল দেয়া হয়নি, এখন তো এর জন্য অনেক লেট হবে। মিহুল বলল, হবে না, আমি সিরিয়াল দিয়ে রেখেছি, তুই এখানেই বস, আমি দেখে আসি কত নাম্বার চলছে। মেহুল দেখতে যায়, আর বেশি না, একজনের পরেই তাদের নাম্বার। মেহুল তাই রিতাকে নিয়ে কাছে বসে যেন ডাকতেই চলে যেতে পারে। ডাক্তারের সামনে বসে রিতা বুঝতে পারছে না কি বলবে। তার তো এখন মোটামুটি সবকিছুই স্বাভাবিক। ডাক্তার দেখানোটা জরুরি ছিল না, তাও কেন যে মেহুল জোর করলো কে জানে। ডাক্তার তাও রিতাকে ভালোভাবে চেক আপ করে বলল, ওনার সব কিছু নর্মাল আছে, চিন্তা করার কিছুই নেই। রিতা তখন মেহুলের দিকে চেয়ে বলল, দেখেছিস, আমি বলেছিলাম না সবকিছু ঠিক আছে, ডাক্তার দেখানোর দরকার নেই, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। মেহুল এতক্ষণে মুখ খুলে মূলত সে নিজেই এখানে ডাক্তার দেখাতে এসেছে। এ কথা শুনেই রিতা চমকায়, জিজ্ঞেস করে, তোর আবার কি হয়েছে? মেহুল হতাশ মুখে রিতার দিকে তাকায়, বলে, আমি কনসিভ করতে পারছি না। রিতার কপালে চওড়া ভাঁজ পড়ে। সে ডাক্তারের দিকে উত্তরের আশায় তাকায়। ডাক্তার মেহুলকে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন করেন, সবকিছু গুছিয়ে জবাব দেয় মেহুল। সব শুনে ডাক্তার বলেন, আপনাকে একটা টেস্ট করতে হবে, আর এই টেস্টের রিপোর্ট দেখেই বলা যাবে সমস্যা কোথায়। মেহুল জিজ্ঞেস করে, আজকে টেস্ট করে কি আজকেই রিপোর্ট পাওয়া যাবে? ডাক্তার বলেন, না, আজকে আপনি টেস্ট করেছেন, রিপোর্ট কালকে দিবে। এখন রিপোর্ট নিয়ে আবার আমার কাছে আসবেন। মেহুল মাথা ঝাঁকিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে টেস্ট করাতে চলে যায়। ফেরার পথে মেহুলের অস্থির মুখখানা দেখে রিতা তার হাতের উপর হাত রেখে বলে, চিন্তা করিস না দোস্ত, কিচ্ছু হবে না। মেহুল ঠকিলে ভীত সুরে বলে, আমার না কেমন যেন ভয় হচ্ছে, যদি কোনো সমস্যা ধরা পড়ে। আরে না, সবকিছু নর্মাল আছে, ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। রিতা তাকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু মেহুল কোনোভাবেই তার মনের ভয় থেকে বেরিয়ে আসতে পারে না। সে মৃদু আওয়াজে বলে, সাদরাজ ভাইকে এখনই কিছু জানানোর দরকার নেই। ঠিক আছে, আর তুই রাবির ভাইয়াকে কিছু জানাবি না? মেহুল দীর্ঘশ্বাস ফেলে, ডানে বামে মাথা নাড়িয়ে বলে, না, এখনই না। রিপোর্ট হাতে ডাক্তারের কেবিনে প্রবেশ করে মেহুল। মনে ভীষণ সংশয় তার, কিঞ্চিত চিন্তাও হচ্ছে সবকিছু ঠিক আছে তো। তাকে দেখে ডাক্তার বসতে বললেন। রিপোর্ট নিয়ে খুব মনোযোগ দিয়ে পরখ করে বললেন, আপনার হাজবেন্ড কি করেন? হঠাৎ এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে মেহুল অবাক হয়। এসবের সঙ্গে হাজব্যান্ডের কর্মের কি সম্পর্ক সেটা সে বোঝে না, তাও জবাবে বলে, এই সিটি কর্পোরেশনের মেয়র। ডাক্তার যেন এবার চকিত হলেন, ভ্রু উঁচিয়ে বললেন, আচ্ছা, আপনি রাবির খানের ওয়াইফ, আগে বলবেন না? মেহুল অপ্রস্তুত হাসল, বলল, না, এখানে ওনার পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করিনি। আচ্ছা, আমার রিপোর্টে সব ঠিক আছে? ডাক্তার আরও একবার রিপোর্টটা পরখ করলেন। কেন যেন ওনার মুখটা বেশ থমথমে।
যা দেখে ভীষণ ভয় লাগছে মেহুলের। হাত কচলাচ্ছে, ঢোক গিলে জিজ্ঞেস করে, ডক্টর কি হয়েছে, সব ঠিক আছে তো? ডাক্তার রিপোর্টটা বন্ধ করে রাখলেন। গভীর নিঃশ্বাস ছেড়ে শান্ত স্বরে বললেন, আমার মনে হয় আপনার একবার আপনার হাজবেন্ডকে নিয়ে এইখানে আসার প্রয়োজন। ওনার সামনেই কথাগুলো বললে ভালো হয়। ডাক্তারের এমন ঠান্ডা স্বরে মিহুল আরো বেশি ঘাবড়ে যায়। এসি চালিত রুমেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে তার। ওনার এক পাশ দিয়ে কপাল মোছে, তারপর হালকা হাসার চেষ্টা করে বলে, ডক্টর উনি কিছু জানেন না, আমি ওনাকে না জানিয়ে এখানে এসেছি। প্লিজ আমাকে বলুন কি হয়েছে। ওনাকে আমি এখন কিছু জানাতে পারবো না। ডাক্তার এবার দীর্ঘশ্বাস ফেললেন। ওনার হঠাৎ মিহুলের জন্য ভীষণ মায়া হচ্ছে। মেয়েটা ভারী মিষ্টি, কেন যে এত মিষ্টতার মাঝেও সৃষ্টিকর্তা একটু তেতো ছিটিয়ে দেয় কে জানে। ডাক্তারের গুরুগম্ভীর মুখখানা দেখে মিহুলের আরও দুশ্চিন্তা বাড়ে। তার গলা শুকিয়ে উঠছে বারবার। ডাক্তার এবার বলেন, আপনার রিপোর্ট ভালো আসেনি। মেহুলের বুক ধুকপুক করছে, যেন এখনই হার্ট ফেল হবে তার। সে নিজেকে যথাসম্ভব স্থির করার চেষ্টা করে, প্রশ্ন করে, আমার কি হয়েছে ডক্টর? খুব কঠিন কোনো রোগ হয়েছে? ডাক্তার টেবিলের উপর দুহাত লম্বা করে রাখলেন, গম্ভীর গলায় বললেন, না, কোনো কঠিন রোগ হয়নি, তবে কিছু জটিল সমস্যা আছে, যার ধরুন আপনি কখনো মা হতে পারবেন না। মেহুলের মাথাটা চক্কর খেল। ভ্রু উঁচিয়ে এদিক ওদিক চাইল সে, দেখল সবকিছু স্বাভাবিক। তারই কেবল মাথা ঘুরছে। চেয়ারের হাতল ধরে শক্ত করে বসলো, ঢোক গিলে মিনমিনিয়ে বলল, এসব কি বলছেন ডক্টর? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, রিপোর্টটা ভালো করে দেখুন না। ডাক্তার স্বাভাবিক গলায় বললেন, আমি ভালো করেই দেখেছি ম্যাডাম, সমস্যাটা আপনার জন্মগত। সেই ক্ষেত্রে ব্যাপারটা আপনার অবগত হওয়ার কথা। আপনার কখনো পিরিয়ডে প্রবলেম হয়নি? মেহুল নিরুদ্বেগ মাথা নাড়ায়, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, হয়েছে, হয়েছে। ক্লাস 10-এর পর খুব সমস্যা হয়েছিল তখন। তখন ডাক্তার দেখিয়েছিলেন? জি। ডাক্তার তখন কিছু বলেননি? আমাকে তো কিছু বলেননি, তবে মাকে বলেছিলেন। কিন্তু মা তখন আমাকে বলেছিলেন সব ঠিক আছে, ঠিকমতো ওষুধ খেলে নাকি পিরিয়ড ঠিক হয়ে যাবে। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, মেহুল বাকরুদ্ধ, সব কথা উবে গিয়েছে। শুকনো মুখে চেয়ারে গা এলিয়ে দেয় সে। এখন কি হবে তার? সব তো শেষ। মেয়ে হয়ে জন্মানোটাই তো তার বৃথা হয়ে গেল। এবার সে রাবিরের সামনে কোন মুখে দাঁড়াবে? কি বলবে সে? যে সে কখনো রাবিরকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না। এই বিদঘুটে সত্য কথাটা সে রাবিরকে কি করে জানাবে? এত সাহস কোথায় পাবে সে? তার শাশুড়ির চোখে চোখ রেখে কি করে কথা বলবে? সে মানুষটার এত অপেক্ষা সব বৃথা যাবে? সত্যি সে কোনোদিন মা হতে পারবে না? চিকিৎসা শাস্ত্র না আজকাল এত উন্নত, তাহলে কোনোভাবে চিকিৎসা করেও কি সে মা হতে পারবে না? মেহুল ঘন ঘন নিঃশ্বাস ফেলে, আটকে যাওয়া গলায় শোধায়, এর কি কোনো চিকিৎসা নেই ডক্টর? ডাক্তার রয়ে শুয়ে বলেন, দেখুন, এইখানেই ভেঙে পড়বেন না। আজকাল বাচ্চা নেওয়ার অনেক পদ্ধতি আছে। আপনি আগে আপনার হাজবেন্ডের সাথে কথা বলুন, তারপর দুইজনে মিলে আমার কাছে আসুন। আমি আপনাদের সবটুকু দিয়ে সাহায্য করব। মেহুলের কোটর ভরে উঠে উষ্ণ জলে। সে ফুপিয়ে উঠে বলে, আমি এই কথাটা কি করে রাবিরকে বলবো? আমার তো সেই সাহস নেই। ডাক্তার নরম গলায় বললেন, সাহস করতে হবে, এতে তো আর আপনার কোনো দোষ নেই। আপনি আপনার হাজবেন্ডকে বুঝিয়ে বলুন, উনি তো বিচক্ষণ মানুষ, আশা করছি উনি বুঝবেন। গাড়িতে বসে এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে মেহুল। বাইরের জমজমাট রঙিন দুনিয়াটাকে ও কেমন তামাটে লাগছে তার কাছে। একটা ধূসর ভাব চেয়ে আছে তার দিক। আজ খুব বেশি মানুষের কোলাহল বাইরে। ঈদের আর মাত্র 3 দিন বাকি। মানুষের তাই কেনাকাটার শেষ নেই। মেহুলেরও এই কয়দিন উৎসাহের শেষ ছিল না। বিয়ের পর আবিরের সাথে তার প্রথম ঈদ, ভীষণ স্পেশাল হবে এই দিনটা। কিন্তু হুট করে সব কেমন হাওয়ায় মিশে গেল। এত বড় একটা ধাক্কা সে জীবনেও খায়নি। পথিমধ্যে সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। তারপর গাড়ি থেকে নামলো সে। রাস্তার একপাশে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে সিমেন্ট দিয়ে বসার জায়গা করা। মিহুল সেখানেই পা ঝুলিয়ে বসেছে, তার রুক্ষ শুষ্ক দৃষ্টি সামনের পিচ ঢালা রাস্তাতে। হঠাৎ কি ভেবে সে পার্স থেকে ফোনটা বের করে। ডায়াল নাম্বারে গিয়ে মাকে কল করে সে। 2 বার কল বাজতেই রিসিভ হয়। তার মা আদুরে গলায় জিজ্ঞেস করেন, কেমন আছিস মা? মেহুল থমথমে স্বরে জবাব দেয়, ভালো না মা, একদমই ভালো না। তুমি এত বড় একটা কথা আমার কাছ থেকে কি করে লুকোলে?
রামিনা বেগম আন্দাজ করতে পারলেন না, তিনি ফের প্রশ্ন করেন। কি কথা? এই যে আমি কখনো মা হতে পারবো না, এটা তো তুমি আমাকে কখনো বলনি। কেন লুকোলে মা? কেন আমাকে আগে বললে না? রামিনা বেগমের বুকে মোচড় দিল। মেয়ে তার সব জেনে গিয়েছে, জানবেই তো। এত বড় একটা খবর একদিন না একদিন তো ঠিকই জানতো। তিনি শুকনো মুখে বললেন, তুই কষ্ট পাবি বলে জানাইনি। এখন যে জেনে কষ্ট পাচ্ছি, তখন জানালে তো এত কষ্ট লাগতো না। এখন যেমন লাগছে। মা, আমি রাবিকে কি বলবো বলো তো? কি করে বোঝাবো ওনাকে? রামিনা বেগম জিভ দিয়ে ঠোঁট ভেজালেন, শান্ত গলায় বললেন, তোকে কিছু বোঝাতে হবে না, রাবির সব জানে। মিহুল হতভম্ব। রাবির জানে? আর সে জানে না? কিভাবে সম্ভব? সে মাকে প্রশ্ন করে। এ রাবি কিভাবে জানলেন? রামিনা বেগম সোজা সাপটা জবাবে বললেন। আমি বলেছি। মিহুল রাগে দুঃখে কষ্টে সব কথা হারিয়ে ফেলল। আর কি বলবে সে? কাকে বলবে? আক্ষেপে বুক ফেটে যাচ্ছে তার। তার এত বড় সমস্যার কথা সবাই জানে, অথচ সে নিজেই জানে না। এত বিচ্ছিরি লাগছে ব্যাপারটা তার কাছে। সে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। কিছুটা গরম দেখিয়ে মাকে বলল। মা, ফোন রাখছি। খট করে কলটা কাটে সে। প্রচন্ড রকমের রাগে মাথা ফাটছে তার। এই রাগ কার উপর সেটা এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না। বেঞ্চে দুহাত ধরে চেপে বসে মনে মনে ভাবে, আজ আর এখান থেকে নড়বে না সে, দুনিয়া উল্টে গেলেও না। কিয়ৎক্ষণ পর ফোন বেজে ওঠে তার। সেদিকে তাকানোর মতো কোনো আগ্রহ নেই। ফোন ফোনের মতো বাজছে, আর সে তার মতো বসে বসে রাস্তায় ফাঁ ফাঁ করে ছুটে চলা গাড়িগুলো দেখছে। সে সময় সেখানে তার গাড়ির ড্রাইভার আসে। মৃদু আওয়াজে বলে, ম্যাডাম, আপনি যাবেন না? মেহুল তার দিকে ভ্রু কুচকে তাকায়, মাথা নাড়িয়ে বলে, না, আপনি যান। না ম্যাডাম, আপনাকে না নিয়ে গেলে কিভাবে যাব? তাহলে বসে থাকুন। ড্রাইভার দুই দিকে মাথা হেলিয়ে আবার তার জায়গায় গিয়ে বসে। আর কিছুটা সময় এভাবেই কাটে। হঠাৎ দূর থেকে একটা পরিচিত গাড়িকে সে ছুটে আসতে দেখে। মেহুল চট করে উঠে দাঁড়ায়। ডানে বামে না তাকিয়ে সোজা হাঁটা ধরে সে। রাবির গাড়ি এক সাইডে রেখে দ্রুত মেহুলের দিকে এগিয়ে যায়। দূর থেকে ডেকে ওঠে, মেহুল, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কে শোনে কার কথা? রাবিরকে তোয়াক্কা না করেই মিহুল আপন মনে হেঁটে চলল। রাবির ছুটে গিয়ে মিহুলের হাত আঁকড়ে ধরে। সে ক্ষুব্ধ হয়ে যায়, হাত মুচড়িয়ে ছাড়ানোর চেষ্টা করে। রাবির তাতে বাঁধন আরো শক্ত করে, চোখ মুখ কুচকে জিজ্ঞেস করে, এমন করছেন কেন মেহুল? মিহুল জবাব দেয় না। চোখ ঝাপসা হয়ে আসে, গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। নাকের পাল্লা ফুলিয়ে কান্না দমানোর চেষ্টা করলেও পেরে ওঠে না। রাবির তার দিকে নির্নিমেষ চেয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলে, কিছুক্ষণের মধ্যে আজান দিবে, বাসায় চলুন। ইফতারের পর আপনার সব কথা শুনবো। সে মিহুলের হাত চেপে ধরে তাকে গাড়িতে নিয়ে বসায়। মিহুল নীরব, ঠোঁট কামড়ে নাক টানছে কেবল। রাবি ড্রাইভিং সিটে বসে মিহুলকে এক পলক দেখে গাড়ি স্টার্ট দেয়। সবার সাথে ডাইনিংয়ে বসলেও খুব বেশি কিছু মিহুলের গলা দিয়ে নামে না। কোনো রকমের দুটো খেজুর আর এক গ্লাস পানি খেয়ে উঠে দাঁড়ায় সে। তার শাশুড়ি মা অবাক হয়ে প্রশ্ন করেন, ওমা, কোথায় যাচ্ছ? মিহুল নিরুত্তাপ সুরে বলে, নামাজ পড়তে যাচ্ছি মা। রাবির বসে বসেই মিহুলের যাওয়া দেখল। তারপর বিধ্বস্ত দৃষ্টিতে খাবারের দিকে চেয়ে রইল। ঠিক এই ভয়ে এতদিন সে মিহুলকে কিছু বলেনি। মেয়েটাকে এত কষ্ট পেতে দেখতে পারবে না তো সে। কিন্তু আটকাতে পারল কই? ঠিকই তো মিহুল সব জানলো। রাবিরও খুব বেশি কিছু খেতে পারল না। খালাকে ডেকে খাবারগুলো ঢেকে রাখতে বলে সে উপরে রুমে চলে যায়। মিহুল নামাজ শেষ করে মোনাজাত ধরতেই যেন ভুবন কাঁপিয়ে তার কান্না আসে। সে চাইছে শব্দ না করতে, কিন্তু পারছে না। কান্নার বেগ বাড়তে সে দুহাত দিয়ে মুখ চেপে ধরে। ফুপাতে ফুপাতে বলে, আল্লাহ, কেন এমন হলো? কেন আমি কেন মা হতে পারবো না? কি অন্যায় করেছি আমি, বলো না? কোন দোষের শাস্তি দিচ্ছ আমায়? আমি কিভাবে সহ্য করবো আল্লাহ? আমার যে কষ্টে বুক ফেটে যাচ্ছে। মিহুলের কান্না থামার নাম নেই। সে এসবের মাঝে খেয়াল করেনি রাবির যে তার পাশেই নামাজে দাঁড়িয়েছে। হুট করে তার গলার স্বরে মিহুল সম্বিত হয়। রাবিরও মোনাজাত ধরেছে ততক্ষণে। সে হাত তুলে বলে, আল্লাহ, আমি জানি তুমি যা করো ভালোর জন্য করো। তোমার থেকে নিশ্চয়ই তোমার বান্দাকে বেশি কেউ ভালোবাসে না। তুমি তো উত্তম পরিকল্পনাকারী। আমার বিশ্বাস আছে তোমার উপর। তোমার সব সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আমার কোনো অভিযোগ নেই, বাবা না হতে পারার কোনো আক্ষেপও নেই। আমি জানি তুমি কোনো কিছু কেড়ে নিলে তার দ্বিগুণ ফিরিয়ে দাও। আর সেই ভরসা আর বিশ্বাস থেকেই বলছি,
আমি তোমার সব সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়েছি। এবার তুমি কেবল আমার স্ত্রীকে সেই বুঝে দাও, ওনার মনোবল বাড়িয়ে দাও, ওনার সব কষ্ট দূর করে দাও। তুমি সহায় হও আমার স্ত্রীর, ওনাকে তুমি সর্বোচ্চ সুখ দাও খোদা। তারপর সে দোয়া পড়ে মোনাজাত শেষ করে। মিহুলও তখন আমিন বলে তার মোনাজাত শেষ করে মাথা নুয়ে বসে থাকে। আর রাবিরের দিকেও ফিরে তাকায় না। কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে সে। এখন ভীষণ অস্বস্তিতে ঝিম মেরে বসে আছে। রাবির একটু স্বাভাবিক হয়, মিহুলকে এক হাতে জড়িয়ে ধরে। মিহুল মাথার সাথে তার মাথা ঠেকিয়ে ধীর গলায় বলে, মেহুল, আপনি জানেন আমার মায়ের পর আমার কাছে সব থেকে প্রিয় নারী আপনি। আপনাকে আমি ঠিক কতটা মহব্বত করি সেটা আপনাকে কখনো বুঝিয়ে বলতে পারবো না। শুধু এইটুকুই বলতে পারবো, আপনার ভেজা চোখ আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে। আমার তো দরকার নেই, কোনো সন্তানের দরকার নেই, আমার কোনো আফসোসও নেই। আল্লাহ আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। আমার প্রয়োজনের বেশি কিচ্ছু চাই না। আপনি আছেন, আমার তাতেই চলবে। সন্তানের জন্য আমি আপনাকে কষ্ট পেতে দেখতে পারবো না।